হ্যালো ডিয়ার স্টুডেন্ট, আজকের ক্লাসে এসেছি সম্পূর্ণ নতুন একটা চ্যাপ্টার নিয়ে। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর সিলেবাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। শুধু গুরুত্বপূর্ণ নয়, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর সিলেবাসে অন্যতম বড় একটা চ্যাপ্টার। যে চ্যাপ্টারটা হলো কি অল্টারনেটিং কারেন্ট অ্যান্ড ইটস সার্কিট। কাজেই এই চ্যাপ্টারটা এতটা বড় হওয়ার জন্য প্রাথমিকভাবে অল্টারনেটিং কারেন্টের ফান্ডামেন্টালের উপরে, মানে ফান্ডামেন্টাল অফ অল্টারনেটিং কারেন্টের উপরে বেশ কিছু ক্লাস আপলোড করা হবে এবং তারপর ফান্ডামেন্টালটা শেষ হলে অল্টারনেটিং কারেন্ট সার্কিটের উপরেও পর পর বেশ কিছু ক্লাস আপলোড করা হবে। তো নিশ্চিতভাবে আমাকে ক্লাসগুলো আপলোড করতে হবে। আর তোমাদের কি করতে হবে, অল্টারনেটিং ইলেকট্রিসিটি সম্পর্কে সঠিকভাবে ধারণা তৈরি করতে গেলে এবং সমস্ত বিষয়গুলো একদম কোর থেকে জানতে গেলে তোমাদেরকে কিন্তু ধৈর্য ধরে সাথে থাকতে হবে। তো আজকে শুরু করব একদম প্রাথমিক একটা ধারণা তৈরি করার জন্য তোমাদের মধ্যে, যে অল্টারনেটিং কারেন্টটা বেসিক্যালি কি এবং অল্টারনেটিং কারেন্টের নেচারটা এরকম কেন, এরকম বেশ কিছু অন্যতম গুরুত্বপূর্ণ টপিক যেগুলো আমরা হয়তো অনেক সময় বইতে পড়ি কিন্তু ঠিকঠাক বুঝতে পারি না। তো আশা করি সেই ধারণাগুলো আজকে তোমাদের কাছে সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে। তোমাদের এরপরে অল্টারনেটিং কারেন্ট তুমি যদি কখনো কাউকে বোঝাতে চাও তাহলে অনায়াসে বোঝাতে পারবে। তো সাথে থাকো এবং ধৈর্য ধরে সাথে থাকো। তো অল্টারনেটিং কারেন্ট শুরু করবার শুরুতেই আমি একটা কথা বলতে চাই, যে আমরা মূলত যে ধরনের ইলেকট্রিসিটি ব্যবহার করি, কনভেনশনালি যে ধরনের ইলেকট্রিসিটি আমরা ব্যবহার করি, তোমরা নিশ্চিতভাবে জানো আশা করি, যে ডাইরেক্ট ইলেকট্রিসিটি এবং অল্টারনেটিং ইলেকট্রিসিটি আমরা প্রচলিত ভাষায় বলি ডিসি কারেন্ট এবং এসি কারেন্ট। তো আমি শুরু করতে গেলে আমার মনে হচ্ছে যে যদি একটু আমরা ডাইরেক্ট ইলেকট্রিসিটি এবং অল্টারনেটিং ইলেকট্রিসিটির মধ্যে একটু কম্পেয়ার করার চেষ্টা করি, মূলত তাদের মধ্যে একটু পার্থক্য খোঁজার চেষ্টা করি, তাহলে অল্টারনেটিং ইলেকট্রিসিটিটা বুঝতে একটু সুবিধা হয়। সুতরাং একটু আমরা প্রথমত ডিফারেন্সিয়েট করার চেষ্টা করবো যে দুজনের মধ্যে আদতে পার্থক্যটা আছে কিনা কোনো রকমের, আর পার্থক্যটা কিরকম। তো প্রথমেই বলবো, যদি দু ধরনের কনভেনশনাল ইলেকট্রিসিটি, একটা হলো ডিসি আর একটা হলো এসি, আমরা একটু চেষ্টা করব এদের মধ্যে পার্থক্য খোঁজার। তো ডিসিটা মূলত কি আমি একটু বলে দিই, যে ডিসিটা মূলত হচ্ছে যে যদি কোনো ইলেকট্রিক্যাল কোয়ান্টিটিস, ইট মে বি ইলেকট্রিক্যাল কোয়ান্টিটিস বলতে আমি ভোল্টেজ, কারেন্ট এক্সেট্রা এদের কথা বলছি, যদি দেখা যায় যে এরকম মানে প্র্যাকটিক্যাল ফিল্ডে যদি এরকম দেখা যায় যে কোনো ইলেকট্রিক্যাল কোয়ান্টিটিজের নির্দিষ্ট সময়ের সাথে সাথে তার পোলারিটি, মূলত পোলারিটি নট ম্যাগনিটিউড, মূলত পোলারিটি অথবা ডাইরেকশন বলতে পারো, পোলারিটি অথবা ডাইরেকশনের কোনরূপ পরিবর্তন হচ্ছে না নির্দিষ্ট সময়ের সাথে সাথে, তাহলে সেই ধরনের ইলেকট্রিসিটিকে কিন্তু আমরা ডাইরেক্ট ইলেকট্রিসিটি অথবা ডাইরেক্ট কারেন্ট বলতে পারবো। সো এটা কেমন ভাবে লিখতে হবে, কেমন ভাবে বুঝতে হবে, if the polarity অথবা ডাইরেকশনও তুমি বলতে পারো, ডাইরেকশন of any electrical quantities, it may be voltage or current, voltage V or current I, voltage or current etc., does not change then it is called DC অথবা ডাইরেক্ট কারেন্ট। মানে যদি if the polarity or direction you may call of any electrical quantities কি হতে পারে ভোল্টেজ, কারেন্ট এক্সেট্রা does not change then it is called DC। তাহলে এসি কাকে বলবো না, if যদি কোনো এরকম অল্টারনেটিং কোয়ান্টিটিস পাওয়া যায়, দেখতে পাওয়া যায়, মানে ইউ ফাউন্ড এনি অল্টারনেটিং কোয়ান্টিটিস দ্যাট চেঞ্জেস ইটস পোলারিটি সাইমালটেনিয়াসলি উইথ টাইম, তাহলে সেটাকে বলবো অল্টারনেটিং
ইলেকট্রিসিটি মানে যদি কোনো এরকম ইলেকট্রিসিটি হতে পারে, ইট মে বি ভোল্টেজ অর কারেন্ট, সে নির্দিষ্ট সময়ের সাথে সাথে তার পোলারিটি অথবা ডাইরেকশনের পরিবর্তন করছে, তখন কিন্তু আমি তাকে অল্টারনেটিং কোয়ান্টিটিস বলবো। এটা ম্যান্ডেটরি নয়, এটা একদমই ম্যান্ডেটরি নয় যে পোলারিটির সাথে সাথে তার ম্যাগনিটিউডেরও পরিবর্তন হবে, মানে তার পরিমাণের পরিবর্তন হবে, এটা একদমই কিন্তু ম্যান্ডেটরি নয়। সুতরাং শুধুমাত্র যদি পোলারিটি চেঞ্জ করে অথবা ডাইরেকশন চেঞ্জ করে তাহলে বলতে পারবো যে এই ইলেকট্রিসিটিটা কিন্তু অল্টারনেটিং ইলেকট্রিসিটি। ইফ দা পোলারিটি অথবা direction of any electrical quantities changes, if the polarity of any electrical quantities changes with time, is called AC, alternating current. এর একটা দেখে নেওয়া যাক যে এর কিরকম ইলেকট্রিসিটিকে আমি ডাইরেক্ট ইলেকট্রিসিটি বলবো আর কি ধরনের ইলেকট্রিসিটিকে আমি অল্টারনেটিং ইলেকট্রিসিটি বলবো। আমি আগেই বলেছি যে ডাইরেক্ট ইলেকট্রিসিটি হতে গেলে তার কিন্তু পোলারিটি কোনোভাবে পরিবর্তন হওয়া চলবে না। সাথে সাথে একটা কথা বলে রাখি, ম্যাগনিটিউডের পরিবর্তন কিন্তু হতেও পারে আবার নাও পারে। কিরকম, ধরে নেওয়া যাক যে এমন একটা ইলেকট্রিসিটি আমি পেলাম যে কিনা যে ইলেকট্রিসিটিটা, এটা ধরে নাও তোমার কাছে একটা সিম্পল গ্রাফ পেজ রয়েছে, একটা গ্রাফ পেজ রয়েছে। তো এটা গ্রাফ পেজের 0, এটা ফরওয়ার্ড ডিরেকশন, এটা রিভার্স ডিরেকশন। তো রিভার্স ডিরেকশনে আমরা যাব না, এটা টি সময়ের সাথে সাথে এটা ধরে নাও তোমার ইলেকট্রিক্যাল কোয়ান্টিটিজের এটা ভোল্টেজ, সাপোজ ভোল্টেজ, ইলেকট্রিক্যাল কোয়ান্টিটিজের ভোল্টেজ। তো এই কোনো একটা নির্দিষ্ট সার্কিট, সাপোজ মনে করা যাক যে এই সার্কিটে একটা সিম্পল ফিলামেন্ট ল্যাম্প লাগানো রয়েছে, যেখানে তুমি ডাইরেক্ট ইলেকট্রিসিটি অ্যাপ্লাই করতে চাইছো এবং করেওছো। ডাইরেক্ট ইলেকট্রিসিটি অ্যাপ্লাই করাতে দেখতে পেলে ইউ ফাউন্ড দ্যাট যে এর মধ্যে একটা টার্মিনাল শুড বি পজিটিভ আর একটা টার্মিনাল নেগেটিভ, এবং এর মধ্যে যে ইলেকট্রিসিটিটা অ্যাপ্লাই হচ্ছে অ্যাক্রস দ্য ল্যাম্প, যে ভোল্টেজটা অ্যাপ্লাই হচ্ছে কিংবা ল্যাম্পের থ্রু দিয়ে যে কারেন্টটা ফ্লো হচ্ছে, সেই ভোল্টেজ কিংবা কারেন্ট যাই বলো না কেন তারা তাদের পোলারিটির কোনো পরিবর্তন করতে পারবে না। মানে যদি কারেন্টটা এই ডিরেকশনে ফ্লো হয় তাহলে এই ল্যাম্পের মধ্যে দিয়ে যত কারেন্টই ফ্লো হোক না কেন এবং যত সময় ধরেই কারেন্ট ফ্লো হোক না কেন, এই কারেন্টটা কিন্তু ইউনিডাইরেকশনাল হতে হবে। মানে কারেন্টটা সব সময় এই দিক থেকে এই ডাইরেকশনে ফ্লো হয়ে এই ডাইরেকশনে রিটার্ন আসবে, এই ডাইরেকশনে ল্যাম্পের মধ্যে এন্ট্রি করবে এবং এই ডাইরেকশনে রিটার্ন আসবে। আমি ধরে নিলাম যে এখানে যে ভোল্টেজটা অ্যাপ্লাই হচ্ছে সেই ভোল্টেজটা সব সময় এই দিকটা পজিটিভ পটেনশিয়াল মেইনটেইন করছে এবং সব সময় এই দিকটা নেগেটিভ পটেনশিয়াল মেইনটেইন করছে। এই পোলারিটি কিন্তু কোনোভাবেই রিভার্স হওয়া চলবে না। পোলারিটি যদি বদলে যায়, কোনো একটা সময়ের সাপেক্ষে যদি পোলারিটি বদলে যায়, তাহলে এই ধরনের ইলেকট্রিসিটিকে কিন্তু তখন আমি আর ডাইরেক্ট ইলেকট্রিসিটি অথবা ডিসি কারেন্ট বলতে পারবো না। সুতরাং ডিসি কারেন্ট বলার অন্যতম একটা শর্ত হচ্ছে যে পোলারিটি কখনোই কোনোভাবেই চেঞ্জ হতে পারবে না। তো এর পোলারিটি যদি চেঞ্জ না হয় তাহলে এই গ্রাফ পেজে সেটাকে তুমি কিভাবে দেখাবে, যে আমি ধরে নিলাম ভোল্টেজের একটা সার্টেন অ্যামাউন্ট অফ ভোল্টেজ, সেই ভোল্টেজের একটা ভ্যালু রয়েছে, যে একটা নির্দিষ্ট ভোল্টেজ এইভাবে মেনটেন হয়ে যাচ্ছে। তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে কোনোভাবেই কিন্তু এই ভোল্টেজের কোয়ান্টিটিটা এই জিরো লাইনের নিচে নামছে না, সুতরাং তার ডাইরেকশনের কিন্তু কোনোভাবে পরিবর্তন হচ্ছে না। তো এখানে যেটা দেখানো হচ্ছে সেটা দেখা যাচ্ছে যে শুরু থেকে একদম শেষ পর্যন্ত ইভেন মিডিলেও কিন্তু এর ডাইরেকশনের যেমন পরিবর্তন হচ্ছে না, তেমনটাই কিন্তু এর ম্যাগনিটিউডেরও কোনো পরিবর্তন হচ্ছে না, মানে এর পরিমাণেরও কোনো পরিবর্তন হচ্ছে না। সুতরাং এটা এক ধরনের ডিসি।
অবশ্যই এটা একটা পিওর ডিসি বলি আমরা, যার ম্যাগনিটিউডেরও পরিবর্তন হবে না, তাকে আমরা কিন্তু পিওর ডিসি বলি। তো এটা ডিসি হতে পারে। আরো যদি তুমি বলো যে ডিসি আর কি কি ওয়েভ ফর্মে ডিসি কে আমরা দেখাতে পারি, তাহলে আরো কিছু ওয়েভ ফর্ম আছে যেগুলো তৈরি হয়ে যায়, স্পেশাল কেসে তৈরি হয়ে যায়। সেরকম এটা ধরো তোমার একটা গ্রাফ পেজ, তো সেক্ষেত্রে যদি কোনো একটা ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সের অ্যাক্রসে এমন একটা ভোল্টেজ অ্যাপ্লাই হচ্ছে যে ভোল্টেজটা কিন্তু পোলারিটি তার চেঞ্জ হচ্ছে না, সাপোজ এই পজিটিভ এবং নেগেটিভ তাদের মধ্যে চেঞ্জ হচ্ছে না, কিন্তু এদের পরিমাণের পরিবর্তন হচ্ছে সময়ের সাপেক্ষে, নির্দিষ্ট সময় পর পর না হলেও কখনো মানে আলাদা আলাদা ইন্টারভালেও হতে পারে। মানে ধরে নেওয়া যাক যে কিছু সময় এই এতটা অ্যামাউন্ট অফ ডাইরেক্ট ভোল্টেজ অ্যাপ্লাই হচ্ছে অ্যাক্রস দ্য ল্যাম্প, এবং কিছুক্ষণ পরে দেখা গেল সেই ভোল্টেজটা কমে গিয়ে এতটা অ্যাপ্লাই হচ্ছে। তো আমি বলে রাখি, এখানে যেটা দেখতে পাচ্ছ যে ভোল্টেজটা কমে গিয়ে সেই কম ভোল্টেজটাও কিছুক্ষণ ধরে মেনটেন হচ্ছে। তো এটাকে কিন্তু কখনোই তোমরা মনে করবে না যে তার পরিমাণ কমে গেল মানে সে আর ডিসি রইল না। সে পরিমাণ কমে গেলেও কিন্তু তার পোলারিটি কিন্তু এখনো চেঞ্জ হয়নি। পোলারিটি চেঞ্জ বলতে তখনই বুঝবো যখন এই জিরো লাইনকে ক্রস করে উল্টো দিকে চলে আসবে ভোল্টেজের কোয়ান্টিটিসটা অথবা কারেন্টের কোয়ান্টিটিসটা, ইট মে বি। তো এখানে যদি এভাবে চলে, তারপরে আবার কিছুক্ষণ পরে দেখা গেল সে বেড়ে গিয়ে সে এভাবে চলছে, সেটাও কিন্তু অবভিয়াসলি ডিসি। সুতরাং ডিসি হতে গেলে তার কিন্তু পোলারিটিটা কনস্ট্যান্ট রাখতে হবে, সে কিন্তু তার অথরিটি রয়েছে, সে কিন্তু তার পরিমাণের পরিবর্তন ঘটাতে পারে। তো সুতরাং এগুলো একটা ডিসি ওয়েভফর্ম এরকম আমরা পেতে পারি। আনইভেন হলেও সেটা ডিসি হতে পারে। ডিসির আরো অনেক রকম ওয়েভফর্ম হতে পারে, ব্যবহারিক ক্ষেত্রে আমরা দেখেছি, সেগুলো নিয়ে আমি এখন বিস্তারিত আলোচনায় যাব না, শুধু ওয়েভফর্ম গুলো তোমাদের একটু দেখিয়ে দিই। এখানে একটা কন্ট্রোলড ওয়েভফর্ম দেখছো, যেটা ট্রায়াঙ্গুলার কন্ট্রোলড ওয়েভফর্ম দেখছো তুমি, কিন্তু এখানে এটা জিরো লাইনকে ক্রস করে কখনো ভোল্টেজ কিংবা কারেন্টের ম্যাগনিটিউডটা কিন্তু, এটা যদি ভোল্টেজ হয় এবং এটা যদি টাইম হয়, তাহলে কখনোই কিন্তু ভোল্টেজ কিংবা কারেন্টের ম্যাগনিটিউডটা, এটা অবভিয়াসলি ভোল্টেজ বলছি আমি, তাহলে ভোল্টেজের ম্যাগনিটিউডটা কিন্তু কখনো জিরো লাইনকে ক্রস করে পোলারিটি চেঞ্জ করে ফেলছে না। অবভিয়াসলি তুমি নিশ্চিতভাবে এখানে বলা যায় যে ভোল্টেজ কি করছে, তার পরিমাণের পরিবর্তন ঘটাচ্ছে। এখানে তার ভোল্টেজের ভ্যালুটা 0, তো এখানে ভোল্টেজের ভ্যালুটা ম্যাক্সিমাম, তো এখানে একটা মডারেট ভোল্টেজ, ঠিক আছে। কিছুক্ষণ পরে সেই ভোল্টেজটা আবার কমতে জিরোতে পৌঁছে আবার বাড়তে বাড়ুক কিংবা কমুক, তার মানে কি হচ্ছে, এই ওয়েভফর্মটা যদি এই ল্যাম্পের অ্যাক্রসে অ্যাপ্লাই হয়, অবভিয়াসলি এটা ডিসি। কিন্তু এই কি হচ্ছে, এই ল্যাম্পের অ্যাক্রসে প্রথমত জিরো ভোল্টেজ অ্যাপ্লাই হচ্ছে, আস্তে আস্তে ভোল্টেজ অ্যাপ্লিকেশনটা বাড়ছে, মানে এদিকটা পজিটিভই থাকছে। ভোল্টেজ অ্যাপ্লিকেশনটা বাড়ছে, ভোল্টেজ অ্যাপ্লিকেশন বাড়লে ল্যাম্পের গ্লোনেসটাও বাড়ছে। ল্যাম্প আস্তে আস্তে সর্বোচ্চ ল্যাম্পটা কখন গ্লো করছে, যখন ভোল্টেজটা ম্যাক্সিমাম অ্যাপ্লাই হচ্ছে। ম্যাক্সিমাম যখন ভোল্টেজ অ্যাপ্লাই হচ্ছে, ল্যাম্পটা সর্বোচ্চ গ্লো করছে। আবার দেখো ভোল্টেজের ভ্যালু যখন কমছে উইথ রেসপেক্ট অফ টাইমের সঙ্গে সঙ্গে ভোল্টেজের ভ্যালু কমছে, বাট পোলারিটি কিন্তু চেঞ্জ হওয়া চলবে না, ডাজ নট চেঞ্জ ইটস পোলারিটি। তো জিরো এসে যাচ্ছে, তখন ল্যাম্পটা নিভেও যাচ্ছে। যদি এটাকে ভীষণ স্লো মোশনে আমি দেখতে পাই, তাহলে দেখতে পাবো ল্যাম্পটা নিভেও যাচ্ছে। আবার যখন ভোল্টেজটা আস্তে আস্তে বাড়ছে অ্যাক্রস দ্য ল্যাম্প, তখন কিন্তু ল্যাম্পটা আবার জ্বলছে। সুতরাং এখানেও কোনো পোলারিটির পরিবর্তন হচ্ছে না, সো দ্যাট এটাও একটা কিন্তু ডাইরেক্ট ইলেকট্রিসিটির কোয়ান্টিটির কিন্তু এটা একটা ওয়েভফর্ম। এরকম ওয়েভফর্মও আমরা কিন্তু ব্যবহারিক ক্ষেত্রে দেখতে পাই, যেটাকে আমরা পালসেটিং ডিসি বলি। এটাও কিন্তু তার পরিমাণের পরিবর্তন করছে না, এটা তার পোলারিটির পরিবর্তন করছে না, এটা তার পোলারিটির পরিবর্তন করছে না, কিন্তু তার কিন্তু পরিমাণের পরিবর্তন করছে। সুতরাং ডিসি হতে গেলে, আবারও বলে দিই, ডিসি ডাইরেক্ট ইলেকট্রিসিটি হতে গেলে তার পরিমাণের পরিবর্তন করবার অথরিটি তার রয়েছে, কিন্তু তার পোলারিটির কোনোভাবে পরিবর্তন হওয়া চলবে না। অবশ্যই যদি তার পরিমাণ এবং পোলারিটি, ম্যাগনিটিউড এন্ড পোলারিটি দুটোই কনস্ট্যান্ট থাকে, দুটোই যদি একই থাকে, যেমনটা প্রথমটা দেখানো হয়েছে, এটা হচ্ছে তোমার একদম পিওর ডিসি বলি আমরা। আর এগুলো পালসেটিং ডিসি বলি মানে সময়ের সাথে সাথে একটা পালস আছে। তোমরা দেখতেই পাচ্ছ যে এইগুলো এক একটা এমন একটা ওয়েভ ফর্ম যার একটা ফ্রিকোয়েন্সি আছে, মানে একটা তরঙ্গ আছে। কাজেই অল ওয়েভফর্ম আর ডিসি। যদি এসির কথা বলি, তাহলে এসি কি করতে হবে, তার পোলারিটির কিন্তু পরিবর্তন করতে হবে, অবশ্যই তার পোলারিটির পরিবর্তন করতে হবে। দেখা যাক এসি কেমন হতে পারে। পোলারিটির অবশ্যই পরিবর্তন হতে হবে। সাপোজ আমি
নির্দিষ্ট ল্যাম্প, এই নির্দিষ্ট ল্যাম্পের অ্যাক্রসে আমি এসি অ্যাপ্লাই করব। এসি কে আমরা ফেজ এন্ড নিউট্রাল দিয়ে ডিনোট করি। তো ফেজ নিউট্রাল যদি দেওয়া হয় তাহলে এর অ্যাক্রসে যে ভোল্টেজটা অ্যাপ্লাই হবে, সাপোজ দ্যাট ভোল্টেজের কথা আমি বলছি, কারেন্টের কথাও বলতে পারতাম, ভোল্টেজটা আমি অ্যাপ্লাই করব, সেই ভোল্টেজটা কিন্তু পোলারিটি চেঞ্জ হবে। পোলারিটি চেঞ্জ হবে মানে কি, ফেজটা কিছু সময় পরে ফেজটা নিউট্রাল হয়ে যাবে এবং সাথে সাথে নিউট্রালটা কিন্তু ফেজ হয়ে যাবে। দেখাই তাহলে, মনে করা যাক যে কোনো একটা ইলেকট্রিক্যাল কোয়ান্টিটিস, ধরে নেওয়া যাক ভোল্টেজ, তার একটা নির্দিষ্ট ভ্যালু রেখে কিছুক্ষণ ধরে এই ডাইরেকশনে চললো, তার মানে এটা তখন আমি মনে করছি ফেজ, এটা নিউট্রাল, এটা হায়ার পোটেনশিয়াল এন্ড এটা লোয়ার পোটেনশিয়াল। এবং কিছু সময় পরে সেটা যে কোনো সময় হতে পারে, কিছু সময় পরে ভোল্টেজটা একেবারে জিরো হয়ে তারপরে নেগেটিভ দিকে চলে গেল, উল্টো ডাইরেকশনে সে কিছুক্ষণ ধরে চললো। তাহলে কি হলো এটা দেখো, কিছু সময় ধরে ভোল্টেজটা অ্যাপ্লাই হচ্ছিল ইন দিস ডিরেকশন, মানে এটা হায়ার পোটেনশিয়াল এন্ড ছিল, এটা হায়ার পোটেনশিয়াল এন্ড ছিল এইচপি, এন্ড এটা লোয়ার পোটেনশিয়াল এন্ড ছিল, মানে নিউট্রালকে আমরা জিরো টার্মিনাল এন্ডও বলতে পারি। তো হায়ার পোটেনশিয়াল এন্ড লোয়ার পোটেনশিয়াল, কিছুক্ষণ পর দেখা গেল যে আমার পোলারিটি চেঞ্জ হয়ে গেল। পোলারিটি চেঞ্জ হয়ে গেল মানে এবারে নেগেটিভ দিকে, তোমরা জানো যে এটা নেগেটিভ সাইড, নেগেটিভ দিকে কিন্তু ভোল্টেজটা অ্যাপ্লাই হচ্ছে। তখন ইনস্টেড অফ নিউট্রাল এখানে কিন্তু ফেজ হয়ে যাবে, এখানে ফেজ হয়ে যাবে, সাথে সাথে এই এন্ডটা এইচপি হয়ে যাবে, হাই পোটেনশিয়াল এন্ড হয়ে যাবে, এবং এখানে নিউট্রাল হয়ে যাবে, নিউট্রাল হওয়ার সাথে সাথে এখানে কিন্তু লো পোটেনশিয়াল এন্ড হয়ে যাবে, লো পোটেনশিয়াল এন্ড হয়ে যাবে। সুতরাং এই যে ওয়েভ ফর্মটা তুমি দেখতে পাচ্ছ, এটা আবার এরকমও হতে পারে। সুতরাং নির্দিষ্ট সময় পর সে কিন্তু তার পোলারিটির পরিবর্তন ঘটাচ্ছে। সুতরাং এই যে ওয়েভ ফর্মটা দেখছো, এই ওয়েভ ফর্মটা কিন্তু এসি ওয়েভ ফর্ম, এবং এখানে যে ভোল্টেজটা অ্যাপ্লাই করা হয়েছে, এই ভোল্টেজটা কিন্তু ডেফিনেটলি অল্টারনেটিং ভোল্টেজ, অল্টারনেটিং ইলেকট্রিক্যাল কোয়ান্টিটিজ এর মধ্যে এটা একটা অল্টারনেটিং ভোল্টেজ। আমরা কখনো এরকম ওয়েভ ফর্মও দেখতে পাই, কিন্তু এই কেসগুলো খুব রেয়ার। আমি বলে রাখি, এইরকম ওয়েভ ফর্ম দেখতে পাবে খুব রেয়ার কেসে, এর অ্যাপ্লিকেশনও খুব রেয়ার কেসে। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর অ্যাপ্লিকেশনটা খুবই কম, ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং এর অ্যাপ্লিকেশনটা বহুলভাবে আছে। সুতরাং আমরা কখনো এরকম ওয়েভ ফর্ম দেখতে পাই অল্টারনেটিং ইলেকট্রিসিটির ক্ষেত্রে, আমরা কখনো এরকমও ওয়েভ ফর্ম দেখতে পাই। এটাও একটা অল্টারনেটিং ইলেকট্রিসিটি। এতক্ষণে নিশ্চয়ই তোমার বোধগম্য হয়ে গেছে যে এখানেও এই ইলেকট্রিসিটিটা কি করছিল, এই ইলেকট্রিসিটিটা অল্টারনেটিং, কিন্তু এই ইলেকট্রিসিটির সঙ্গে এই ইলেকট্রিসিটিটা ডিফারেন্স কি। এই ইলেকট্রিসিটি তুমি একটু লক্ষ্য করে দেখো যে এই ইলেকট্রিসিটিটা শুধুমাত্র তার পোলারিটির পরিবর্তন ঘটাচ্ছিল, দেখো যে ম্যাগনিটিউড পজিটিভ এন্ডে সে রেখেছিল, পজিটিভ পোলারিটিতে যে ম্যাগনিটিউড রেখেছিল, নেগেটিভ এন্ডেও নেগেটিভ পোলারিটিতেও কিন্তু সেই সেম ম্যাগনিটিউডই রাখছে। এবং এই পজিটিভ থেকে নেগেটিভে, এটা অবশ্যই টাইম, পজিটিভ থেকে নেগেটিভে আসার জন্য সে কিন্তু কোনো সময় নিচ্ছে না, সুতরাং এর সময়ের সাথে সাথে ম্যাগনিটিউডের পরিবর্তন হচ্ছে না, বলতে পারো ম্যাগনিটিউডের পরিবর্তন হচ্ছে না। তুমি বলতে পারো স্যার এটা পজিটিভ ভ্যালু, এটা নেগেটিভ ভ্যালু, ডেফিনেটলি এটা পজিটিভ ভ্যালু, এটা নেগেটিভ ভ্যালু, কিন্তু পরিমাণটা যে ম্যাগনিটিউডটা, সেই ম্যাগনিটিউডের কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না। হ্যাঁ, পজিটিভ ভ্যালু এবং নেগেটিভ ভ্যালু ডেফিনেটলি তাদের মধ্যে পার্থক্য আছে, কিন্তু আমি বলে রাখি পজিটিভ ভ্যালু অফ অল্টারনেটিং কোয়ান্টিটিস এবং নেগেটিভ ভ্যালু অফ অল্টারনেটিং কোয়ান্টিটিস যদি সেম হয় অ্যাক্রস এনি লোড, তারা কিন্তু কাজ করবার ক্ষমতা তাদের সমান। কাজেই এটা আমি একটা অ্যাপ্লায়েন্সের অ্যাক্রসে অল্টারনেটিং ইলেকট্রিসিটি অ্যাপ্লাই করলাম, আমার এটা দেখবার বিষয় নয়, আমার শুধু কাজ হলেই আমার মিটে যাবে। তো এটা দেখবার বিষয় নয় কারেন্ট কোন দিক থেকে ফ্লো হচ্ছে, এটা পজিটিভ কারেন্ট কি নেগেটিভ কারেন্ট, কারেন্টের পজিটিভ নেগেটিভ হয় না, এটা জাস্ট একটা অ্যান্টি ডাইরেকশন, সেটা বোঝানোর জন্য আমরা এখানে পজিটিভ এবং নেগেটিভ বলি, কিন্তু কাজ করবার ক্ষমতা কিন্তু এই কারেন্টেরও তাই, বিকজ তাদের ম্যাগনিটিউডটা সেম। এখানে যে ওয়েভ ফর্মটা তুমি দেখতে পাচ্ছ, এই ওয়েভ ফর্মে এটা যদি ভি হয় এবং এটা যদি টাইম হয়, তাহলে এই ওয়েভ ফর্মে কি দেখতে পাচ্ছি যে এটার পোলারিটির পরিবর্তন তো হচ্ছেই, পোলারিটির পরিবর্তন এখান থেকে হচ্ছে, এখান থেকে ঘুরে গেল, সাথে সাথে তার কিন্তু সময়ের সাথে সাথে তার ম্যাগনিটিউডেরও পরিবর্তন হচ্ছে। এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যে অল্টারনেটিং কারেন্ট হতে গেলে যে শুধুমাত্র পোলারিটি চেঞ্জ করবে, ম্যাগনিটিউড পরিবর্তন হতে পারবে না, এরকমটা নয়। পোলারিটি চেঞ্জ করার সাথে সাথে সে তার ম্যাগনিটিউডের পরিবর্তন করতেও পারে, নাও পারে। পোলারিটি পরিবর্তনটাই হচ্ছে মেইন রিজন অল্টারনেটিং কারেন্ট হওয়ার জন্য। সুতরাং এটাও একটা অল্টারনেটিং কারেন্ট, এবং আমরা মোর দ্যান
more than 90% কেস অল্টারনেটিং ইলেকট্রিসিটি 90% কেস সলভ করতে হয় যে ওয়েভ ফর্মটা দিয়ে। সেই ওয়েভ ফর্মটা এখন আমি আঁকতে চলেছি, সেটা হচ্ছে সাইন ওয়েভ ফর্ম। সবাই নাম শুনেছো, সবাই ডিল করেছো এগুলো নিয়ে, যারা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করছো প্রত্যেকেই সাইন ওয়েভ ব্যাপারটা কিন্তু দেখেছো, চাক্ষুষ দেখেছো। এবং এটা নিয়ে অনেক কিছু তোমাদের প্রবলেমও সলভ করতে হয়েছে, অনেক সময় আটকেও গেছে, তো সেগুলো তোমরা একটু ভালো করে বুঝে নাও। তো this all are direct electricity, this all are alternating electricity, alternating quantities. It may be voltage, it may be current. এটাও ভোল্টেজও হতে পারে, কারেন্টও হতে পারে। তো এটা একদম প্রাথমিক ভাগ, ডিফারেন্সিয়েট করার জন্য দুজনের মধ্যে পার্থক্যটা কোথায় সেটা আমি তোমাদেরকে বোঝালাম। আশা করি এটা যদি হয়ে যায় তাহলে এটা আমি বুঝবো। যদি বুঝতে অসুবিধা হয় একটু পজ করে বুঝে নাও, দেন এবারে বুঝলাম। এবারে আমি তোমাদেরকে যেটা বলবো যে সাইন ওয়েভ ফর্ম নিয়ে আমরা একটু ডিল করব। সাইন ওয়েভ ফর্ম, সাইন ওয়েভ ফর্ম সবাই দেখেছো। প্রাথমিকভাবে আমাদেরকে জানতে হবে যে এই ওয়েভ ফর্মটা, অনেকের মনে প্রশ্ন আসে যে ওয়েভ ফর্মটাকে কেন আমরা সাইন ওয়েভ ফর্ম বলি। যদি সাইন ওয়েভ ফর্ম বলি তাহলে এটাকে কেন কজ ওয়েভ ফর্ম বলতে পারবো না। অনেক স্টুডেন্টের মুখেও আমি এরকম কথা শুনেছি, এরকম প্রশ্ন আসতে শুনেছি। যদি কারোর মনে প্রশ্ন না আসে সেটা সেও জেনে নাও যে আমরা কেন এই ওয়েভ ফর্মটাকে সাইন ওয়েভ ফর্ম বলি, এবং সাইন ওয়েভ ফর্মটা নিয়ে একটু ডিল করা যাক। সাইন ওয়েভ ফর্মটা যদি ভালো করে বুঝতে পারো তাহলে অল্টারনেটিং ইলেকট্রিসিটির মোর দ্যান 50% প্রবলেম তুমি সলভ করে ফেলতে পারবে যদি সাইন ওয়েভ ফর্মটা ভালো করে বুঝতে পারো। দেখো এই ওয়েভ ফর্মটাকে কেন তুমি সাইন ওয়েভ ফর্ম বলবে। প্রথমত বলি যে অল্টারনেটিং ইলেকট্রিসিটি, সাপোজ তোমার এটা একটা লোড, অনেক স্টুডেন্টকে আমি বলতেও শুনেছি যে এখানে এসি দিলাম মানে এই লোডে এই ধরনের ইলেকট্রিসিটি পাচ্ছে, ডেফিনেটলি এই ধরনের ইলেকট্রিসিটি পাচ্ছে। তো খুব হাস্যকর, অনেক স্টুডেন্টকে আমি এরকম বলতে শুনেছি যে স্যার তাহলে এর মধ্যে দিয়ে যে কারেন্টটা যাচ্ছে সেটা কি এভাবে যাচ্ছে? একদমই নয়, একদমই নয়। এটা তোমরা এতক্ষণে আশা করি বুঝেছো যে এই ওয়েভ ফর্মটা দিয়ে আমরা কি কি ডিটারমাইন করতে পারি, এই ওয়েভ ফর্মটা দিয়ে আমরা অল্টারনেটিং কোয়ান্টিটিজে কি করতে পারি, ডাইরেকশন ফাইন্ড আউট করতে পারি এট এনি মোমেন্ট। আমরা কি করতে পারি এট এনি ইনস্ট্যান্টেনিয়াস টাইম, যে কোনো একটা তাৎক্ষণিক সময়ে আমরা অল্টারনেটিং কোয়ান্টিটিজের ম্যাগনিটিউড ডিটারমাইন করতে পারি, আর কি করতে পারি, আমরা এর ওয়েভ লেন্থ মেজার করতে পারি, টোটাল ডিস্টেন্স কভার্ড মেজার করতে পারি, আমরা ডিগ্রি ডিসপ্লেসমেন্ট মেজার করতে পারি। আমি এত কিছু এখন লিখছি না, আস্তে আস্তে সব বুঝে যাবে। ডিগ্রি ডিসপ্লেসমেন্ট মেজার করতে পারি। তো প্রশ্ন এরকমটা হতেই পারে যে তাহলে কি কন্ডাক্টরের মধ্যে দিয়ে ওইভাবে ইলেকট্রিসিটি ফ্লো হচ্ছে? একদমই নয়। দেখো একটু ভালো করে বুঝো, এই জায়গাটা একটু ক্লিয়ার করে তারপরে আমি এগোচ্ছি। যে মনে করা যাক এটা ফেজ এবং এটা নিউট্রাল, যেমনটা বলছিলাম। তো এটা ফেজ এবং এটা নিউট্রাল। যদি ইলেকট্রিসিটি এটা ফেজ হয়, কোনো একটা নির্দিষ্ট সময় যদি এটা ফেজ হয়, তাহলে ডেফিনেটলি কারেন্টটা এদিক থেকে এই ডাইরেকশনে ফ্লো হবে। তো এই ডাইরেকশনে যদি ফ্লো হয়, আমি দেখতে পাচ্ছি at 0 ডিগ্রি, একদম স্টার্টিং at 0 ডিগ্রি ভোল্টেজ, এটা যদি ভোল্টেজ হয়, সাপোজ এটা ভোল্টেজ V, at 0 ডিগ্রি voltage applied to the load or lamp, at 0 degree voltage applied to the load or lamp at 0 degree কত? 0, কারণ এখানে কোনো ম্যাগনিটিউড পাচ্ছ না। একটু এগিয়ে দেখো, সাপোজ দ্যাট ইট মে বি 40 ডিগ্রি, সাপোজ দ্যাট ইট মে বি 40 ডিগ্রি। কারণ তোমরা জানো, তোমরা একটা জিনিস দেখো যে এটা তোমাকে দেখে কি মনে হচ্ছে, এই যে ডিসটেন্সটা সে কভার করলো, নো ডাউট এখানে এই ডিস্টেন্সটার দূরত্ব 180 ডিগ্রি অথবা পাই রেডিয়ান। এটা আশা করি তোমরা জানো যে 180 ডিগ্রি অথবা পাই রেডিয়ান। ঠিক তার অর্ধেকটা 90 ডিগ্রি অথবা পাই বাই 2 রেডিয়ান।
90 ডিগ্রি অথবা পাই বাই 2 রেডিয়ান। সুতরাং at 0 ডিগ্রি ভ্যালু যদি 0 হয়, at 90 ডিগ্রি দেখতে পাচ্ছি ভ্যালুটা ম্যাক্সিমাম, 90 ডিগ্রি ভ্যালুটা ম্যাক্সিমাম, 0 ডিগ্রিতে ভ্যালুটা 0। কোনো মধ্যবর্তী একটা অ্যাঙ্গেলে যদি তুমি থাকো তাহলে তার একটা মধ্যবর্তী মান পাবে। এখানে একটা জিনিস লক্ষ্য করো, 0 থেকে যত অ্যাঙ্গেলটা বাড়ছে, মানে অ্যাঙ্গেল কভার্ড, অ্যাঙ্গেল ট্রাভেলিংটা যত বাড়ছে, ভ্যালুটা কিন্তু বাড়ছে আপ টু 90 ডিগ্রি পর্যন্ত। 90 ডিগ্রি পর্যন্ত কিন্তু 0 থেকে ট্রাভেল করতে করতে 90 ডিগ্রি পর্যন্ত কিন্তু ভ্যালুটা বাড়ছে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট থিং, একটু পরেই এটা কাজে লাগবে। সুতরাং তুমি এখানে দেখতে পাচ্ছ যে at 0 ডিগ্রি ভ্যালু ইকুয়ালস টু 0, at 90 ডিগ্রি ভ্যালু ইকুয়ালস টু ম্যাক্সিমাম, at যদি বলি 180 ডিগ্রি, এটা 180 ডিগ্রি, ডেফিনেটলি এটা 180 ডিগ্রি, at 180 ডিগ্রি ভ্যালু ইকুয়ালস টু once again 0, at 270 ডিগ্রি, ভালো করে বোঝো, at 270 ডিগ্রি ভ্যালু ইজ নেগেটিভ ম্যাক্সিমাম, at 360 ডিগ্রি, এটা 360 ডিগ্রি 2 পাই রেডিয়ান, at 360 ডিগ্রি ভ্যালু ইজ once again 0। তো একটা জিনিস লক্ষ্য করো, তুমি যদি তোমার প্রশ্ন হয় যে এটা কেন সাইন ওয়েভই যদি হবে তাহলে এটা কেন কজ ওয়েভ নয়, কেন এটাকে সাইন ওয়েভ বলছি, তো একটা জিনিস একটু লক্ষ্য করো। তোমরা ট্রিগোনোমেট্রিতে এগুলো খুব ভালো করে পড়েছো যে সাইন 0 ডিগ্রি ইকুয়ালস টু 0, সাইন 0 ডিগ্রি ইকুয়ালস টু 0। হ্যাঁ, তুমি যদি cos 0 ডিগ্রি বলো, cos 0 ডিগ্রি ভ্যালু ইজ ম্যাক্সিমাম, cos 0 ডিগ্রিতে ভ্যালু ম্যাক্সিমাম হয়, কারণ cos 0 ডিগ্রির ভ্যালু হচ্ছে 1, cos 0 ডিগ্রির ভ্যালু 1, সো ম্যাক্সিমাম 1। তুমি যদি চলে আসো 90 ডিগ্রিতে, তো sin 90 ডিগ্রি, ভ্যালু অফ sin 90 ডিগ্রি 1 means maximum, মিনিমাম ভ্যালু 0, ম্যাক্সিমাম ভ্যালু 1 ই হয়। at 180 ডিগ্রি, তো sin 180 ডিগ্রি তুমি একটু ক্রস চেক করে নিও, তোমার কাছে ক্যালকুলেটর আছে, তুমি প্রেস করে নাও, sin 180 ডিগ্রি ইকুয়ালস টু 0। ও এটা একটু বলে দিই, তো cos এটা sin 90 এর ভ্যালু যদি ম্যাক্সিমাম 1 হয়, তো cos 90 এর ভ্যালু, cos 90 ডিগ্রির ভ্যালু কিন্তু মিনিমাম মানে 0, এবং sin 180 ডিগ্রির ভ্যালু যদি 0 হয় তাহলে cos 180 ডিগ্রির ভ্যালু কিন্তু 1, ম্যাক্সিমাম। সিমিলারলি বলছিলাম 270 ডিগ্রির কথা, তো sin 270 ডিগ্রি তুমি তোমার ক্যালকুলেটরে প্রেস করো, sin 270 ডিগ্রি ভ্যালু -1 মানে নেগেটিভ ম্যাক্সিমাম, সুতরাং এই ওয়েভ ফর্মটাকে তুমি কি ওয়েভ ফর্ম বলবে, সাইন ওয়েভ ফর্ম বলবে নাকি কজ ওয়েভ ফর্ম বলবে? দেখো 0 ডিগ্রিতে যদি ভ্যালু 0 হয় তো কার সঙ্গে মিলছে, 0 ডিগ্রিতে কার ভ্যালু 0, দেখো sin 0 এর ভ্যালু 0 ডিগ্রিতে ভ্যালু 0, এবং 90 ডিগ্রিতে ভ্যালু ম্যাক্সিমাম, দেখো 90 ডিগ্রিতে ভ্যালু ম্যাক্সিমাম। তুমি যদি এটাকে কজ বলতে তাহলে মিলবে না, 0 ডিগ্রিতে ভ্যালু 0 দেখাচ্ছে এখানে, কিন্তু কজে 0 ডিগ্রিতে ম্যাক্সিমাম ভ্যালু দেখাচ্ছে। তাহলে এখানে যদি কজ ওয়েভটা তোমাকে বলা হয় যে তুমি একটা কজ ওয়েভ, তাহলে কিরকম হতে পারে দেখাও, তাহলে কজ ওয়েভ তোমার হবে এরকম, লক্ষ্য করো, কজ ওয়েভ হবে বলেছি এরকম, কজ ওয়েভ এরকম হবে। কেন? 0 ডিগ্রিতে ভ্যালু ম্যাক্সিমাম, 90 ডিগ্রিতে যেখানে সাইন এর ভ্যালু ম্যাক্সিমাম, কজ এর ভ্যালু তখন 0, 180 ডিগ্রিতে যেখানে সাইন এর ভ্যালু 0 সেখানে কজ এর ভ্যালু দেখো ম্যাক্সিমাম। সিমিলারলি 270 ডিগ্রিতে যেখানে সাইন এর ভ্যালু নেগেটিভ ম্যাক্সিমাম সেখানে কজ এর ভ্যালু 0। সিমিলারলি 360 ডিগ্রিতে যেখানে সাইন এর ভ্যালু 0
সাইনের ভ্যালু 0, কজের ভ্যালু তখন পজিটিভ ম্যাক্সিমাম। সুতরাং কজ ওয়েভ ফর্ম কিন্তু এটা। তো সুতরাং অল্টারনেটিং ইলেকট্রিসিটি কজ ওয়েভ ফর্ম মেনটেন করে না, অল্টারনেটিং ইলেকট্রিসিটি কিন্তু সাইন ওয়েভ ফর্ম মেনটেন করে। এর অনেক এক্সপ্লেনেশন রয়েছে, সেটা একটু অপেক্ষা করো। আমি ডিসি জেনারেটরের ক্লাসগুলো যখন নেব তখন বুঝতে পারবে যে এরকম কেন হয় এবং অল্টারনেটিং ইলেকট্রিসিটি কেন 0 ডিগ্রিতে 0 ইএমএফ হয়, 90 ডিগ্রিতে ম্যাক্সিমাম ইএমএফ হয়। এগুলো বিস্তারিত ব্যাখ্যা আমি দেব, ততক্ষণে আমার কথাগুলোকে একটু বিশ্বাস করো। সো তো দিস ইজ ওয়াই এটা সাইন ওয়েভ, ঠিক এই কারণে এটা কিন্তু সাইন ওয়েভ ফর্ম, ডোন্ট ফরগেট ইট, এই কারণে এটা সাইন ওয়েভ ফর্ম। এবার এই সাইন ওয়েভ ফর্ম নিয়ে যদি এইগুলো আমি মুছে দিলাম, যদি অসুবিধা হয় পজ করে দেখে নেবে। তো এই সাইন ওয়েভ ফর্মটা নিয়ে আরো একটু যদি বোঝার চেষ্টা করা হয় তাহলে একটু লক্ষ্য করো যে সাইন ওয়েভ ফর্ম, তোমাকে আগেই বললাম যে এটা হচ্ছে 180 ডিগ্রি। এই পর্যন্ত যদি ট্রাভেল করে, এই পর্যন্ত যদি ট্রাভেল করে, আমি এটা মুছে দিলাম, তো এখানে ইলেকট্রিসিটিটা বাড়ছে আস্তে আস্তে। 90 ডিগ্রি পথ ট্রাভেল করার পর সর্বোচ্চ অল্টারনেটিং ইলেকট্রিসিটি কিন্তু পাচ্ছে এই লোডটা, এন্ড আফটার 90 ডিগ্রি এর কিন্তু ইলেকট্রিসিটিটা কমছে। ইট মে বি ভোল্টেজ অর কারেন্ট, বারবার বলছি ভোল্টেজ অর কারেন্ট, এর কিন্তু কমছে। আবার 180 ডিগ্রি ট্রাভেল করার পর এর কিন্তু পোলারিটিটা রিভার্স হয়ে যাচ্ছে, তার মানে আর এই ডিরেকশনটা থাকছে না, এই ডিরেকশনটা থাকছে না, তখন কিন্তু এই ডিরেকশনে অ্যাপ্লাই হচ্ছে এবং এই ডিরেকশনে আস্তে আস্তে বাড়ছে। 270 ডিগ্রিতে যাওয়ার পর ম্যাক্সিমাম হচ্ছে, আফটার 270 ডিগ্রি ভ্যালুটা কিন্তু আস্তে আস্তে কমে আবার 0 হয়ে যাচ্ছে। কখন 0 হচ্ছে? 360 ডিগ্রিতে আসার পর। 360 ডিগ্রিতে আসার পর কিন্তু ভ্যালুটা আবার কিন্তু মিনিমাম হয়ে যাচ্ছে, 0 হয়ে যাচ্ছে। এটা খুব ভালো করে বোঝো যে এই যেটা কমপ্লিট হলো, এই যে ট্রাভেলটা, এই যে যাত্রাটা, এই যাত্রাটা কতটা যাত্রা করলো, কতটা ডিস্টেন্স, কতটা ডিস্টেন্স। দেখো প্রথম থেকে যখন আমি ডিস্টেন্সের কথা বলছি, বারবার তোমাদেরকে কিন্তু বলছি যে 180 ডিগ্রি, 90 ডিগ্রি, 360 ডিগ্রি, 270 ডিগ্রি, তার মানে এখানে ট্রাভেলিংটা কিন্তু অ্যাঙ্গুলার ট্রাভেলিং, অ্যাঙ্গুলার ট্রাভেলিং। মানে ধরে নেওয়া যাক এটা একটা কন্ডাক্টর, এই কন্ডাক্টরটা এই অবস্থায় রয়েছে, এই কন্ডাক্টরটা যদি এক পাক এরকম ঘুরে আসে, আচ্ছা এটা একটা অর্ধেকটা ঘুরে গেল, জাস্ট এরকম ছিল, এরকম থেকে সে এরকম অর্ধেকটা ঘুরে গেল। তুমি আমি যদি তোমাকে জিজ্ঞেস করি কন্ডাক্টরটা কতটা পথ অতিক্রম করলো, পথ অতিক্রম এটা তো মিটারে হবে না, তুমি বলতে পারো যে এটা অর্ধেকটা ঘুরেছে, মানে জায়গায় দাঁড়িয়ে ঘুরেছে, মানে এই 180 ডিগ্রি ঘুরেছে। যদি একে আরো 180 ডিগ্রি ঘোরানো হয় তার মানে এই পূর্বের জায়গায় ফিরে এলো, তার মানে তুমি বলবে যে এ নিজের জায়গায় ফিরে এলো বটে, কিন্তু এ কিন্তু 360 ডিগ্রি পথ অতিক্রম করেছে, ডিগ্রি পথ অতিক্রম করেছে, তার মানে অ্যাঙ্গুলার ডিস্টেন্স, তার মানে অ্যাঙ্গুলার ডিস্টেন্স। সুতরাং একটা অল্টারনেটিং ইলেকট্রিসিটির সাইন ওয়েভ ফর্মটা কিন্তু সবসময় অ্যাঙ্গুলার ডিস্টেন্স কিন্তু কভার করে, অ্যাঙ্গুলার ডিস্টেন্স কভার করে। তো সুতরাং আমি যদি তোমাকে জিজ্ঞেস করি যে এটা কতটা অ্যাঙ্গুলার ডিস্টেন্স কভার করলো, তুমি বলবে যে 360 ডিগ্রি, রাইট? ডেফিনেটলি 360 ডিগ্রি কভার করলো। তো 360 ডিগ্রি কভার করলো, সেটা কিভাবে করলো? এখানে ছিল সে এক পাক পুরো ঘুরে এলো এক পাক, এখানে ছিল, এদিকে এই মাথা ছিল, এদিকে এই মাথা, সে এক পাক
পুরো ঘুরে যেতে হবে, তাকে পুরো ঘুরে গেল, তাহলে বেসিক্যালি কি হলো, একটা চক্র হলো কিনা, বেসিক্যালি একটা চক্র হলো কিনা, বেসিক্যালি কিন্তু একটা চক্র হলো, চক্র। তো চক্র যখন হলো এটাকেই বলা হয় সাইকেল, সাইকেলের বাংলা হচ্ছে চক্র। তার মানে এখানে এই পর্যন্ত পথ অতিক্রম করা মানে আমি বলতে পারছি একটা চক্র হলো, সুতরাং একটা সাইকেল হলো, সাইকেলের বাংলা হচ্ছে চক্র। তো একটা সাইকেল হলো, তার মানে সাইকেল কাকে বলবো, সাইকেল ভালো করে বুঝে নাও, সাইকেল কাকে বলবো, ওয়ান কমপ্লিট সেট অফ পজিটিভ and negative values of alternating quantities is called cycle। ভালো করে বলছি যে একটা কমপ্লিট সেট অফ পজিটিভ এন্ড নেগেটিভ ভ্যালুজ অফ অল্টারনেটিং কোয়ান্টিটিজ, পজিটিভ সেট এন্ড নেগেটিভ সেট, মানে একটা সাইকেল হতে গেলে একটা কমপ্লিট পজিটিভ সেট হতে হবে এবং আরেকটা কমপ্লিট নেগেটিভ সেট হতে হবে অল্টারনেটিং কোয়ান্টিটিজের, তবেই আমি বলতে পারবো যে এটা একটা সাইকেল হলো। তো ডেফিনেশন অফ সাইকেল, ওয়ান কমপ্লিট সেট অফ পজিটিভ এন্ড নেগেটিভ ভ্যালুজ অফ অল্টারনেটিং কোয়ান্টিটিজ ইজ কল্ড সাইকেল। তাহলে সাইকেলের ডিগ্রি ডিসপ্লেসমেন্ট কত, সাইকেলের ডিসটেন্স কত, তাহলে অ্যাঙ্গুলার ডিসটেন্স, অ্যাঙ্গুলার অ্যাকচুয়ালি ডিসটেন্সটা তো অ্যাঙ্গুলার ডিসটেন্সই, কারণ তুমি জায়গায় দাঁড়িয়ে ঘুরছো, জায়গায় দাঁড়িয়ে ঘুরছো, তো প্র্যাকটিক্যাল ডিসটেন্স কি কিছু কভার করছো না, অ্যাঙ্গুলার ডিসটেন্স কভার করছো। সো এখানে বলতে পারি অ্যাঙ্গুলার ডিসটেন্স খুব ইম্পর্ট্যান্ট অফ one cycle is equals to 360 degree or 2 pi radian, 360 degree or 2 pi radian। সাইকেল হলো একটা সাইকেলের অ্যাঙ্গুলার ডিসটেন্স হলো 360 ডিগ্রি অথবা 2 পাই রেডিয়ান। এবারে একটা জিনিস একটু বোঝো যে এই সাইকেলটা দেখো, একে যদি একটা সাইকেল কমপ্লিট করতে হয় তাহলে একেই ঘুরতে হচ্ছে, ঘুরতে গেলে সে তো একটা নির্দিষ্ট সময় নেবে, নাকি বলছো কোনো সময় নেবে না, নির্দিষ্ট একটা সময় নেবে, হ্যাঁ হতে পারে সেটা কম কিংবা বেশি, সে বিতর্কে যাব না, কিন্তু এই কন্ডাক্টরটা সাপোজ ঘুরতে গেলে সে তো একটা নির্দিষ্ট সময় নেবে। তো একটা সাইকেল কমপ্লিট করতে গেলে মিন্স ইউ মে কল 360 ডিগ্রি distance, obviously it should be angular distance, 360 ডিগ্রি অথবা 2 পাই রেডিয়ান অ্যাঙ্গুলার ডিসটেন্স কভার করতে গেলে যতটা সময় লাগে সেই সময়টাকে বলা হয় টাইম পিরিয়ড। টাইম পিরিয়ড অল্টারনেটিং কারেন্ট অ্যান্ড ইলেকট্রিসিটিতে এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ টার্ম। শুধু গুরুত্বপূর্ণ টার্ম নয়, এটা নিয়ে অনেক নিউমেরিক্যালও তোমাকে সলভ করতে হবে। সুতরাং স্পষ্ট ধারণা থাকা উচিত কি টাইম টেকেন টু কমপ্লিট one cycle or 360 degree or 2 pi radian is called time period। Don't be confused, time period। একটা সাইকেল অথবা 360 ডিগ্রি অ্যাঙ্গুলার ডিসটেন্স অথবা 2 পাই রেডিয়ান অ্যাঙ্গুলার ডিসটেন্স কভার করতে কোনো একটা সাইন ওয়েভ সিস্টেমে যতটা সময় লাগে সেই সময়কে বলা হয় টাইম পিরিয়ড, অ্যান্ড ইট ইজ ডিনোটেড বাই টি। ইট ইজ ডিনোটেড বাই ক্যাপিটাল টি। ইট ইজ ডিনোটেড বাই ক্যাপিটাল টি। যদি এ পর্যন্ত হয়ে যায় একটু ভালো করে দেখে নাও, তাহলে এটা মুছে পরের টপিকে যাব। মুছলাম।
যদি অসুবিধা হয় পজ করে একটু বিষয়টা দেখে নাও। সো নিশ্চয়ই বুঝতে পারছো যে ব্যাপারটা থেমে থাকার ব্যাপার নয়, ব্যাপারটা অল্টারনেটিং ইলেকট্রিসিটি চলছে 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 চলছে। তো চলছে মানে এরকম কত সাইকেল তো সে তৈরি করছে, কত সাইকেল, মানে এটা যদি ঘুরছে, ঘুরে কি এক পাক ঘুরে দাঁড়িয়ে যাচ্ছে, এটা কন্টিনিউয়াসলি ঘুরছে, কন্টিনিউয়াসলি ঘুরছে, তার মানে কতগুলো সাইকেল তৈরি করছে একবার ভেবে দেখো, কতগুলো সাইকেল তৈরি করছে একবার ভেবে দেখো। তো ভাবতে গেলে তো মানে সারা দিনে কেন গোটা মাস ধরে ভাবলেও শেষ হবে না। সুতরাং আমরা সেটাকে ভাবার পরিধিটাকে একটু ছোট করে নিয়েছি। আমরা বলছি ঠিক আছে একটা সিস্টেম তুমি এভাবে চলছো, তো তুমি 1 সেকেন্ডে কটা সাইকেল তৈরি করছো বলো দেখি, 1 সেকেন্ডে কটা সাইকেল তৈরি করছো আমাকে একটু বলো। তো আমি যদি কেউ আমাকে বলে যে আমি 1 সেকেন্ডে 20টা সাইকেল তৈরি করছি, তার মানে বলা যাচ্ছে সে 20 পাক ঘুরছে, 20 পাক ঘুরছে। এই আমি যে সিস্টেমটা দেখাচ্ছি সবসময় এরকমটা হয়ও না, সেটা আমি বোঝাবো ডিসি জেনারেটরে। তো কেউ যদি বলে যে আমি 1 সেকেন্ডে, আমি একটা সিস্টেম, আমি 1 সেকেন্ডে এমন ভাবে চলছি, এমনই আমার স্পিড, এমনই আমার ভেলোসিটি, এমনই ডিস্টেন্স আমি কভার করছি যে পার সেকেন্ডে আমি 20টা সাইকেল কমপ্লিট করছি, মানে 20টা 360 ডিগ্রি, মানে 20টা 2 পাই। একদম এগুলো কিন্তু স্পষ্ট ধারণা থাকা চাই যে আমি 1 সেকেন্ডে 20টা সাইকেল কমপ্লিট করছি, মানে ইট ইজ ইকুইভ্যালেন্ট টু 360, 20টা 360, মানে 360 ইন্টু 20, ইট ইজ ইকুইভ্যালেন্ট টু 2 পাই ইন্টু 20 রেডিয়ানে ডিস্টেন্স কভার। তো যদি বলে যে আমি 1 সেকেন্ডে 20টা সাইকেল কমপ্লিট করছি, তাহলে এই যে 20 সাইকেল 20 সাইকেল পার কি সেকেন্ড, আগেই বলা হয়েছে 1 সেকেন্ডের কথা। তো 1 সেকেন্ডে যদি সে 20টা সাইকেল কমপ্লিট করে, তাহলে তার গতির সম্পর্কে আমাদের ধারণা আসবে কি আসবে না? নিশ্চয়ই আসবে। সে কি গতিতে ঘুরছে কিংবা কি গতিতে চলছে সেটা তো আমরা বুঝতে পারবো। যদি কেউ বলে যে আমি 1 সেকেন্ডে 2টো সাইকেল কমপ্লিট করছি, আরেকটা সিস্টেম আমাকে বললো যে আমি 1 সেকেন্ডে 20টা সাইকেল কমপ্লিট করছি, তাহলে দুটো সিস্টেমের মধ্যে ডিফারেন্সটা তুমি আশা করি বুঝতে পারছো যে যে সিস্টেমটা 1 সেকেন্ডে 2টো সাইকেল কমপ্লিট করছে সেই সিস্টেমটা অত্যন্ত স্লো সিস্টেম, আর যে সিস্টেমটা 1 সেকেন্ডে কম্পারেটিভলি 20টা সাইকেল কমপ্লিট করছে সেই সিস্টেমটা কম্পারেটিভলি কিন্তু ফাস্ট সিস্টেম। তো এই যে সাইকেল পার সেকেন্ড, এইটাকে আমরা বলি ইলেকট্রিক্যাল টার্মে ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সি অত্যন্ত গুরুত্বপূর্ণ টার্ম, ফ্রিকোয়েন্সি। তো ফ্রিকোয়েন্সি ইজ নাথিং বাট number of cycle completed in 1 second, number of cycle completed in 1 second। frequency কি লিখতে পারতো? production rate of cycle in second, production rate of cycle in second, মানে কত সাইকেল তুমি প্রোডাক্ট করলে, কত সাইকেল তুমি প্রোডাক্ট করলে, তাকে যদি সেকেন্ড দিয়ে ভাগ করা যায় তাহলে তুমি কিন্তু ফ্রিকোয়েন্সি পেয়ে যাবে। তো ফ্রিকোয়েন্সি কিছু নয়, একটা সেকেন্ডে কোনো একটা অল্টারনেটিং সাইন ওয়েভ ফর্ম কতগুলো সাইকেল তুমি মেক করছো, দিস ইজ ইওর ফ্রিকোয়েন্সি। তো ফ্রিকোয়েন্সি বোঝা গেল, টাইম পিরিয়ড বোঝা গেল। তো ফ্রিকোয়েন্সি 20 সাইকেল পার সেকেন্ড, এন্ড এর ইউনিট আমরা সাইকেল পার সেকেন্ডও লিখতে পারি, যেমনটা লেখা হয়েছে সাইকেল পার সেকেন্ড। 20টা জাস্ট একটা এক্সাম্পল, ইট মে বি 50, ইট মে বি 60, ইট মে বি 25 সাপোজ। তো ফ্রিকোয়েন্সির ইউনিট তুমি সাইকেল পার সেকেন্ডও লিখতে পারো অথবা তুমি হার্টসও লিখতে পারো, এসআই ইউনিটস হার্টসও লিখতে পারো। এবার তোমাকে ফ্রিকোয়েন্সি আর টাইম পিরিয়ডের মধ্যে একটু রিলেশনটা বোঝাবো, কারণ এগুলো লাগবে, তোমার কাজে লাগবে, ফ্রিকোয়েন্সি আর টাইম পিরিয়ড। তো রিলেশন বিটুইন এফ অ্যান্ড টি, মানে ফ্রিকোয়েন্সি অ্যান্ড টাইম পিরিয়ড। দেখো এদের মধ্যে রিলেশন বুঝতে গেলে তোমাকে দেখাই যে টু সাপোজ দ্যাট টু মেক এফ নাম্বার অফ সাইকেল, এফটা কি ফ্রিকোয়েন্সি, এবং ফ্রিকোয়েন্সি ইকুয়ালস টু কি নাম্বার অফ সাইকেল পার সেকেন্ড, তার মানে এফটা হচ্ছে কিন্তু নাম্বার অফ সাইকেল,
f কিন্তু নাম্বার অফ সাইকেল। টু মেক f নাম্বার অফ সাইকেল, f নাম্বার অফ সাইকেল টেকেন টাইম, f নাম্বার অফ সাইকেল টেকেন টাইম ইকুয়ালস টু 1 সেকেন্ড। 1 সেকেন্ড, দেখো ফ্রিকোয়েন্সি ইজ নাথিং বাট সাইকেল পার সেকেন্ড, সাইকেল পার সেকেন্ড। তো টু মেক f নাম্বার অফ সাইকেল টেকেন টাইম 1 সেকেন্ড। এখন যদি বলা হয় যে টু মেক 1 নাম্বার অফ সাইকেল, দেখো একটা সাইকেল তৈরি করতে যে সময় লাগে তাকে আমরা কি বলি, আগেই বলেছি একটা সাইকেল তৈরি করতে যে সময় লাগে তাকে আমরা টাইম পিরিয়ড বলি। তাহলে আমি এখানে একটা সাইকেল তৈরি করতে কি সময় লাগবে, একদম f নাম্বার অফ সাইকেল তৈরি করতে যদি 1 সেকেন্ড সময় লাগে, তাহলে একটা সাইকেল তৈরি করতে 1/f সেকেন্ড সময় লাগবে। তো 1/f is nothing but equals to t, so t equals to if t equals to 1 by frequency, then f also equals to 1 by time period. This is the relation between time period and frequency. হলো। আর একটা অত্যন্ত টপিক এখনো আছে আজকের ক্লাসে, এ পর্যন্ত যদি বোঝা যায় তাহলে সেখানে যাব, সেটা বলে শেষ করব। সেটা একটু সময় সাপেক্ষ এবং সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, আজকের ক্লাসের সব থেকে গুরুত্বপূর্ণ জিনিসে আমি যুক্ত চলেছি। এ পর্যন্ত যদি হয় তাহলে আমি এগোবো। ওকে, বুঝলাম? ভেরি গুড। যদি তোমাকে জিজ্ঞেস করা হয় যে একটা সাইকেলের ওয়ান সাইকেল ইকুয়ালস টু হাউ মাচ অ্যাঙ্গুলার ডিস্টেন্স, ওয়ান সাইকেল ইকুয়ালস টু হাউ মাচ অ্যাঙ্গুলার ডিস্টেন্স, অত্যন্ত সহজ প্রশ্ন। 360 ডিগ্রি অথবা 2 পাই রেডিয়ান। ভেরি গুড। এবারে তোমাকে যদি জিজ্ঞেস করা হয় যে অ্যাঙ্গুলার ডিস্টেন্স covered in 1 second, angular distance covered in 1 second by a sine wave, বোঝো, by a sine wave, বোঝো, ভালো করে বোঝো, angular distance covered in 1 second by a sine wave, তখন তুমি কি বলবে যে 1 সেকেন্ডে কত অ্যাঙ্গুলার ডিস্টেন্স কভার হচ্ছে। তো তুমি জানো আমি এটাকে ইকুয়ালস টু লিখতে পারি যে একটা সাইকেল ইকুয়ালস টু 360 ডিগ্রি, একটা সাইকেল 360 ডিগ্রি, এবং 1 সেকেন্ডে যে একটা সাইকেলই হয়েছে তা তো নাও হতে পারে। 1 সেকেন্ডে তো অনেক সাইকেল হতে পারে, 10টা সাইকেল হতে পারে, 20টা সাইকেল হতে পারে। তাহলে 1 সেকেন্ডে যদি 10টা সাইকেল কমপ্লিট করে, একটা সাইকেলে যদি অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট 360 ডিগ্রি হয়, তাহলে 10টা কত হবে, মাল্টিপ্লাইড বাই 10, তার মানে মাল্টিপ্লাইড বাই নাম্বার অফ সাইকেল, বেসিক্যালি পার সেকেন্ড। এক্সাইটেড কথাই বলছি। তো একটু লক্ষ্য করো যে অ্যাঙ্গুলার ডিসটেন্স কভার্ড ইন 1 সেকেন্ড বাই এ সাইন ওয়েভ ইকুয়ালস টু 360 ডিগ্রি ইনটু নাম্বার অফ সাইকেল। এটা হচ্ছে ডিসটেন্স কভার্ড, সো এটা ডিসটেন্স ইন ডিগ্রি, ক্লিয়ার? ওকে। দেন যদি তুমি এটাকে রেডিয়ানে কনভার্ট করো, তাহলে 360 এর জায়গায় তুমি রাইট 2 পাই ইনটু নাম্বার অফ সাইকেল পার সেকেন্ডকে কি লিখতে পারো, নাম্বার অফ সাইকেল পার সেকেন্ডকে দেখো ফ্রিকোয়েন্সি লিখতে পারো, আগেই কিন্তু এটা ডিরাইভ করা হয়েছে। সুতরাং 2 পাই এফ ইন, এটাও কিন্তু ডিসটেন্স, ইন এটা কি রেডিয়ান, এটা রেডিয়ান। এবারে একটা কথা বলো, আমি কি ফাইন্ড আউট করলাম, আমি 2 পাই এফ ফাইন্ড আউট করলাম। এই যে 2 পাই এফ টা বেসিক্যালি কি ফাইন্ড আউট করলাম, দেখো ডিসটেন্স কভার্ড ইন সেকেন্ড মানে ডিসটেন্স কভার্ড ইন টাইম,
ডিস্টেন্স কভার্ড ইন টাইম। তোমরা ফিজিক্সে পড়েছো ভেলোসিটি, ভেলোসিটি ইকুয়ালস টু ডিস্টেন্স পার টাইম, পড়েছো ডিস্টেন্স পার টাইম। তো এখানে মূলত যেটা বেরোলো ডিস্টেন্স কভার্ড ইন টাইম মানে পার সেকেন্ড ডিস্টেন্স কভার্ড পার সেকেন্ড, এখানে যদি পার সেকেন্ডও বলো তাহলে আরো স্পষ্ট হয়। ডিস্টেন্স কভার্ড পার সেকেন্ড ইকুয়ালস টু কি velocity, velocity, it is nothing but velocity, velocity, velocity determine করেছো equals to velocity, কি velocity, কি velocity, angular velocity। দেখো ভালো করে বোঝো, কৌণিক গতিবেগ, কৌণিক গতিবেগ, এটা কৌণিক গতিবেগ। আমি কি বলেছি অ্যাঙ্গুলার ডিসটেন্স, তাহলে অ্যাঙ্গুলার ডিসটেন্স এটাও অ্যাঙ্গুলার ডিসটেন্স, তাহলে অ্যাঙ্গুলার ডিসটেন্স বাই টাইম ইকুয়ালস টু অ্যাঙ্গুলার ভেলোসিটি। অ্যাঙ্গুলার ভেলোসিটিকে আমরা ওমেগা দিয়ে ডিনোট করি। ওমেগা হলো অ্যাঙ্গুলার ভেলোসিটি অফ এনি সাইন ওয়েভ, ওমেগা। তো ওমেগা ইকুয়ালস টু কি লিখছো 2 পাই এফ। সো ওমেগা ইকুয়ালস টু 2 পাই এফ, ওমেগা ইকুয়ালস টু omega equals to 2 pi f. This is very 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 important. এখানে আরেকটা জিনিস বলতে চাই যে velocity equals to তার মানে omega equals to কি হচ্ছে ডিসটেন্স d by t। এই যে ডিসটেন্স, এই ডিসটেন্সটা অ্যাঙ্গুলার ডিসটেন্স, নিশ্চয়ই বারবার আর বলতে হবে না এই ডিসটেন্সটা অ্যাঙ্গুলার ডিসটেন্স পার টাইম। তাহলে আমি যদি বলি অ্যাঙ্গুলার ডিসটেন্স, অ্যাঙ্গুলার ডিসটেন্স ইকুয়ালস টু কি বলবো ওমেগা টি, ওমেগা টি, অ্যাঙ্গুলার ডিসটেন্স ইকুয়ালস টু ওমেগা টি। এই যে অ্যাঙ্গুলার ডিসটেন্স এটা হচ্ছে টোটাল ডিসটেন্স কভার্ড বাই দ্য সিস্টেম, টোটাল ডিসটেন্স কভার্ড বাই দ্য সিস্টেম, এটা টোটাল ডিসটেন্স, এটা ভেলোসিটি হচ্ছে টোটাল ডিসটেন্স পার টাইম এবং টোটাল ডিসটেন্স ইকুয়ালস টু ভেলোসিটি ইনটু টাইম। এগুলো আমরা ফিজিক্সে জানি। দ্যাটস ওয়াই তুমি দেখতে পাবে যে সাইন ওয়েভ ফর্মে, তুমি বই খোলো, বুকস খুললেও তুমি দেখতে পাবে যে এদিকে যে অ্যারোটা দেওয়া থাকে সেটা অ্যাকচুয়ালি ডিসটেন্সের কথা যদি বলা হয় তাহলে ওমেগা টি দিয়ে ডিনোট করা হয়। তো ওমেগা টি ইজ নাথিং বাট টোটাল ডিসটেন্স কভার্ড বাই দ্য সাইন ওয়েভ সিস্টেম। এ পর্যন্ত আশা করি বোঝা গেছে। তাহলে এবারে এটা মুছবো। So omega t, omega equals to 2 pi f, and আমি আরেকটা কথা এখানে বলতে চাই, এই ডিসটেন্সটা যেহেতু অ্যাঙ্গুলার ডিসটেন্স, এই ডিসটেন্সটা যেহেতু অ্যাঙ্গুলার ডিসটেন্স, তো অ্যাঙ্গুলার ডিসটেন্সকে আমি টোটাল ডিসটেন্সকে আমি থিটাও বলতে পারি, থিটা, থিটা, থিটা টোটাল ডিসটেন্স কভার্ড বাই দ্য সিস্টেম, টোটাল ডিসটেন্স অ্যাঙ্গুলার ডিসটেন্স। তো অ্যাঙ্গুলার ডিসটেন্সকে কিলোমিটারে, মিটারে এগুলো তো লিখবো না, এগুলো আমি কোন একটা কৌণিক দূরত্ব যখন মেজার করবো আইদার থিটা অর ফাই অর আলফা এগুলো দিয়ে ডিনোট করবো, তো এটাকে থিটা দিয়ে ডিনোট করা হয়। টোটাল অ্যাঙ্গুলার ডিসটেন্স ইকুয়ালস টু থিটা, থিটা, থিটা। ওকে, হলো, বুঝলাম, ভেরি গুড। চলো, তো অ্যাঙ্গুলার ডিসটেন্স ওমেগা ইকুয়ালস টু 2 পাই এফ, টোটাল ডিসটেন্স ইকুয়ালস টু ওমেগা টি, টোটাল ডিসটেন্স থিটা, total distance theta equals to omega t, total distance theta equals to omega t, omega equals to 2 pi f, radian in radian, omega equals to 2 pi f, this is velocity, this is total distance. Very good. এবারে তোমাকে কেউ জিজ্ঞেস করলো যে তুমি একটা ল্যাম্পের অ্যাক্রসে, খুব ইম্পর্ট্যান্ট, তুমি একটা ল্যাম্পের অ্যাক্রসে ফেজ নিউট্রাল মিন্স এসি অ্যাপ্লাই করলে, অল্টারনেটিং ইলেকট্রিসিটি অ্যাপ্লাই করলে, লাইক দিস। এই অল্টারনেটিং ইলেকট্রিসিটিটা যখন তুমি অ্যাপ্লাই করেছো, তোমাকে জানতে চাইলাম, ধরো আমি জানতে চাইলাম যে এই ল্যাম্পের অ্যাক্রসে কত ভোল্টেজ অ্যাপ্লাই করেছো বলো আমাকে, কত ভোল্টেজ অ্যাপ্লাই করেছো আমাকে বলো। ব্যাস, এ তো মানে মাথা চুলকানোর মতো কোশ্চেন।
কি দেখতে পাচ্ছি? দেখতে পাচ্ছি কি চোখের সামনে? কি দেখতে পাচ্ছি? কত অ্যাপ্লাই করেছি, কি করে বলবো? আমি তো দেখছি যে প্রত্যেকটা সময়ে সে তার মানের পরিবর্তন করছে। সাইন ওয়েভ ফর্মে তাই করে, প্রত্যেকটা সময়ে সে তার মানের পরিবর্তন করছে। শুধু তাই নয়, 180 ডিগ্রি পরে সে উল্টো দিকেও মানের পরিবর্তন করছে, আবার কমতে কমতে জিরো হয়ে যাচ্ছে, আবার ম্যাক্সিমাম হচ্ছে, আবার জিরোতে চলে আসছে। আমি যদি বলি যে এখানে 2 ভোল্ট অ্যাপ্লাই করেছি, সাপোজ দ্যাট আমি যদি বলি এখানে 20 ভোল্ট অ্যাপ্লাই করেছি, তো 20 ভোল্ট কোনো একটা সময়ে তারপরে পরেই সেটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে আমাকে কেউ জিজ্ঞেস করলো, আমি যদি তাকে বলি দেখো যে এখানে 20 ভোল্ট অ্যাপ্লাই করেছে, আর এই 20 ভোল্ট অ্যাপ্লাই করেছে, কিছুক্ষণ পরে তো চেঞ্জ হচ্ছে, আবার কিছুক্ষণ পরে জিরো হয়ে যাচ্ছে, তো সে তো গলা টিপে ধরবে না যে ব্যাপারটা কি হলো, তুমি বললে 20 ভোল্ট কোথায়? তো তুমি কি বলবে? তুমি তাকে বলবে দেখো ভ্যালু তোমাকে কি করে বলবো, তাকে ভ্যালু আমরা বলতে পারবো, পরে 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 আস্তে আস্তে জানবো। তো প্রাথমিকভাবে তুমি কি বলবে? তুমি বলবে দেখো ভ্যালু আমি কি করে বলবো, ভ্যালুটা তো প্রতি মুহূর্তে চেঞ্জ হচ্ছে, ভ্যালুটা তো প্রতি মুহূর্তে চেঞ্জ হচ্ছে, আমি তোমাকে কি করে বলবো? তো সে তখন বললো তুমি প্রতি মুহূর্তে চেঞ্জ হচ্ছে এটুকুই শুধু বুঝলে, আর কোনো ইনফরমেশন দিতে পারবে? সে তোমাকে বললো আর কোনো ইনফরমেশন দিতে পারবে যে ল্যাম্পটা কি ধরনের ভোল্টেজ পাচ্ছে? তুমি বললো এসি ভোল্টেজ পাচ্ছে, দেখো প্রতি মুহূর্তে চেঞ্জ হচ্ছে, আমি কি করে বলবো, আমার তো মাথায় আসছে না। আমি তোমাকে এখন বলবো এত ভোল্টেজ অ্যাপ্লাই হচ্ছে, পরক্ষণে চেঞ্জ হয়ে যাচ্ছে, তুমি বিশ্বাস করবে না। তো আমি তোমাকে একটা কথা বলতে পারি, সাইন ওয়েভ ফর্ম থেকে আমি যেটা বুঝেছি যে দেখো যে ভোল্টেজই পাচ্ছে সেই ভোল্টেজটা 0 ডিগ্রিতে 0, আমি এটা বুঝেছি 0 ডিগ্রিতে 0, যত ডিগ্রি বাড়ছে ভোল্টেজ বাড়ছে, যত ডিগ্রি বাড়ছে ভোল্টেজ বাড়ছে, রাইট? তো আমি তাকে বললাম যে এই যে ভোল্টেজটা অ্যাপ্লাই হয়েছে না, এই ভোল্টেজটা এই ডিগ্রিটা যত ডিগ্রি বাড়ছে মানে আমি বলতে পারি দূরত্ব বাড়ছে, রাইট? একটু আগে বলেছি যে থিটা বাড়ছে, ডিগ্রি বাড়ছে মানে থিটা বাড়ছে, নো ডাউট, ডিগ্রি বাড়ছে মানে থিটা বাড়ছে। তো থিটা ইকুয়ালস টু যদি ওমেগা টি হয়, আমি বলতে পারি যে দূরত্ব বাড়ছে, রাইট? তাহলে আমি বলতে পারছি যে যত ডিগ্রি বাড়ছে থিটা বাড়ছে, ভোল্টেজের ভ্যালু তত বাড়ছে, এইটুকু বলতে পারি তোমাকে। দেখো যে এক্স্যাক্টলি কত ভোল্টেজ অ্যাপ্লাই হচ্ছে, যেহেতু ভোল্টেজটা কনস্ট্যান্ট নয় এটা তো বলতে পারছি না, কিন্তু এটুকু বলতে পারছি যে যত ডিগ্রি বাড়ছে থিটার ভ্যালু যত বাড়ছে তত কিন্তু ভোল্টেজ বাড়ছে। তো আমি বলে দিলাম যে ব্যাপারটা এই। ও আচ্ছা, ব্যাপারটা এই। তো এটা বলে আমি তো আশ্বস্ত হলাম, কিন্তু থিটা তার মানে এটাও বলতে পারি ভি, আচ্ছা তো থিটা বাড়লে ভোল্টেজ বাড়ছে, তো থিটা বাড়লে ভোল্টেজ বাড়ছে কতক্ষণ থিটা বাড়লে ভোল্টেজ বাড়ছে কতক্ষণ? দেখো যে 0 ডিগ্রিতে 0 ছিল, ভালো করে বোঝো, 0 ডিগ্রিতে 0 ছিল, 10 ডিগ্রি 15 ডিগ্রি এভাবে করতে করতে যত বাড়ছে 90 ডিগ্রিতে যখন পৌঁছালো তখন ভ্যালু কত হয়? sin 90 এর ভ্যালু ম্যাক্সিমাম মিন্স 1। যখন 90 এর জায়গায় 100 ডিগ্রি পথ অতিক্রম করলো, সাপোজ দ্যাট 100 ডিগ্রিতে, তার মানে sin 100 ডিগ্রি, sin 100 ডিগ্রি মানে কত? sin 100 ডিগ্রি ইকুয়ালস টু sin 80 ডিগ্রি। sin 100 ডিগ্রি ইকুয়ালস টু sin 80 ডিগ্রি। তো 90 ডিগ্রিতে ভ্যালু ম্যাক্সিমাম হয়, 80 ডিগ্রিতে ভ্যালু কমে যাচ্ছে। তো বেসিক্যালি sin 100 ডিগ্রি, আমি বললাম থিটার ভ্যালু যত বাড়ছে ভোল্টেজ তত বাড়ছে, তো সেটা আপ টু 90 ডিগ্রি পর্যন্ত সেই কথাটা প্রযোজ্য হচ্ছে। কিন্তু যখনই 100 ডিগ্রি হয়ে যাচ্ছে তাহলে তো ভ্যালু আরো বাড়ার কথা। আমি বললাম থিটার ভ্যালু 90, এই ভ্যালু তাহলে 100তে আরো বাড়ার কথা, কারণ থিটা ভোল্টেজ প্রপোর্শনাল টু থিটা, এটা 90 জায়গায় 100 হলে ভোল্টেজ আরো বাড়ার কথা, কিন্তু প্র্যাকটিক্যালি কমে যাচ্ছে। তাহলে এটা কি ঠিক বললাম? একদমই ঠিক বললাম না। তার মানে থিটার ভ্যালুর সঙ্গে ভোল্টেজকে প্রপোর্শনাল লিখতে পারি কতক্ষণ পর্যন্ত? 90 ডিগ্রি পর্যন্ত। তারপরে সে যখন বলবে যে আচ্ছা থিটার ভ্যালু 180 ডিগ্রি, থিটা ইকুয়ালস টু 180 ডিগ্রি, তাহলে 90 ডিগ্রিতে ভ্যালু যদি ধরে নিই 10 হয়, তাহলে 180 ডিগ্রিতে 20 হওয়ার কথা। 90 ডিগ্রিতে ভ্যালু যদি 10 হয়, তাহলে 180 ডিগ্রিতে 20 হওয়ার কথা। কিন্তু তোমার সাইন ওয়েভ ফর্ম কি দেখাচ্ছে? যে 180 ডিগ্রিতে তোমার ওয়েভ ফর্ম কি দেখাচ্ছে? 180 ডিগ্রিতে ভোল্টেজ 0। তো তখন তোমার আবার মাথা চুলকানো শুরু হয়ে
তুমি এটা যেটা বলছিলে সেটা তো ঠিকঠাকই ছিল, কিন্তু 90 ডিগ্রির পরে তুমি আর দেখো কি হচ্ছে। 90 ডিগ্রির পরে তো আরো ঘটনা ঘটছে, তোমার সেটা একদম নজরআন্দাজ হয়ে গেছে। তারপরে তুমি অনেক খুঁজে 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 যদি এটা লেখো যে ভি প্রপোর্শনাল টু সাইন থিটা, ভি প্রপোর্শনাল টু সাইন থিটা, তো তখন পারফেক্টলি পারফেক্টলি ঠিকঠাক এর সঙ্গে মিলবে। কেন দেখো, একটু আগে কি বলছিলাম, সাইন থিটা, থিটার ভ্যালু যখন 0 ভোল্টেজ তখন 0, থিটার ভ্যালু বাড়তে বাড়তে 90 ভোল্টেজও ম্যাক্সিমাম, থিটার ভ্যালু যদি 100 হয়, দেখো একটু আগে লিখছিলাম যেটা সাইন 100 ইকুয়ালস টু সাইন 80, তুমি করে দেখো, এগুলো ট্রিগোনোমেট্রিতে শিখেছো। সাইন 100 মানে হচ্ছে সাইন 80, সাইন 110 মানে হচ্ছে সাইন 70, সাইন সাপোজ দ্যাট সাইন 135 ডিগ্রি, তার মানে সাইন 45 ডিগ্রি, তো সব ভ্যালু কমবে। তুমি যদি শুধু থিটার সঙ্গে চলো, শুধু থিটার সঙ্গে চলো, তাহলে ভুল হয়ে যাবে। তাহলে এবারে যদি বলো যে আমি তোমাকে বললাম দেখো ভি প্রপোর্শনাল টু সাইন থিটা, তুমি এবারে যে কোনো অ্যাঙ্গেলে যে কোনো 180 ডিগ্রি এখানে লেখো, সাইন 180 ডিগ্রি ভ্যালু 0, সাইন 180 ডিগ্রি ভ্যালু 0, সাইন 180 ডিগ্রি ইকুয়ালস টু সাইন 0 ডিগ্রি, তো তার ভ্যালু 0 হয়ে যাবে। সুতরাং দিস উইল বি দ্য রাইট রিলেশন। তো তুমি লিখলে, তুমি এই ইনফরমেশনটা দিতে পারলে, এই ইনফরমেশনটা দিতে পারলে, তো সে তখন তোমাকে বললো যে দেখো এটা তো তুমি একটা রিলেশন বললে, অ্যাকচুয়ালি ভোল্টেজ ইকুয়ালস টু কত বলতে পারবে, ভোল্টেজ ইকুয়ালস টু কত বলতে পারবে। তো এই ভোল্টেজটা যেটা দেখানো হচ্ছে, এটা বলা হচ্ছে দেখো ভোল্টেজ তো বাড়ছে, দেখো এগুলো তো প্রতি মুহূর্তে চেঞ্জ হচ্ছে, তার মানে এই ভোল্টেজটা প্রত্যেকটা আলাদা আলাদা মুহূর্তের ভোল্টেজ। এই ভোল্টেজটা যদি থিটা যে সময় 10 ডিগ্রি ভোল্টেজ একরকম, থিটা 20 ডিগ্রি ভোল্টেজ আর একরকম, থিটা 40 ডিগ্রি ভোল্টেজ আর একরকম, 90 ডিগ্রি আর একরকম, তার মানে এই ভোল্টেজটা কিন্তু যে ভোল্টেজের কথা বলছি সেটা কোনো স্টেডি ভোল্টেজ নয়, এভারেজ ভোল্টেজও নয়, এই ভোল্টেজটা কিন্তু প্রত্যেকটা আলাদা আলাদা মুহূর্তের ভোল্টেজ, আলাদা আলাদা সময়ের ভোল্টেজ। দিস ভোল্টেজ ইজ ইনস্ট্যান্টেনিয়াস ভোল্টেজ, মানে তাৎক্ষণিক ভোল্টেজ, তাৎক্ষণিক মান, ভোল্টেজের তাৎক্ষণিক মান, তাহলে ভোল্টেজের তাৎক্ষণিক মান মানে এটা ডিগ্রির সাথে রিলেট করা হয়েছে। তো এটা তো তুমি একটা সম্পর্ক বলে দিলে, একটা রিলেশন বললে যে থিটা বাড়লে সাইন থিটার ভ্যালু যত বাড়লে ভোল্টেজ তত বাড়বে। ওকে, ভেরি গুড। তোমাকে এবার জিজ্ঞেস করা হলো যে বুঝলাম, কিন্তু তুমি বলো ভি ইকুয়ালস টু কত। তো তুমি তখন বলছো জানো এরকম একটা ফর্মুলা আমি জানি যে ভি ইকুয়ালস টু একটা কনস্ট্যান্ট আনতে হবে, ইকুয়াল প্রপোর্শন সাইন তুলবো, একটা কনস্ট্যান্ট আনতে হবে। তো কনস্ট্যান্ট যদি আমি আনি তবে আমি সাইন থিটা ইকুয়ালস টু কে সাইন থিটা লিখতে পারি। এবারে এর মধ্যে কনস্ট্যান্ট খোঁজাখুঁজি শুরু হয়ে গেল যে এর মধ্যে কে কনস্ট্যান্ট আছে, এর মধ্যে কে কনস্ট্যান্ট আছে, এর মধ্যে কে কনস্ট্যান্ট আছে। তো তুমি তখন খুঁজে খুঁজে পেলে ভি এম সাইন থিটা। ভালো করে লক্ষ্য করো, ভি এম মানে ম্যাক্সিমাম ভ্যালু অফ ভোল্টেজ, ম্যাক্সিমাম ভ্যালু অফ ভোল্টেজ, ম্যাক্সিমাম ভ্যালু অফ ভোল্টেজ একটা কন্ট্রোল সাইন ওয়েভ হবে। এই যে ম্যাক্সিমাম ভ্যালু সেটা সবসময় 90 ডিগ্রিতে হবে, এবং দিস ভ্যালু আ পার্টিকুলার সাইন ওয়েভ ফর্মের ম্যাক্সিমাম ভ্যালু একটা কনস্ট্যান্ট ভ্যালু। এদিকে যা ম্যাক্সিমাম এদিকে সেই ম্যাক্সিমাম, আবার এখানে যা ম্যাক্সিমাম এখানেও পজিটিভ সেই ম্যাক্সিমাম, এখানেও ভ্যালুটা কিন্তু সমান, ভ্যালুটা কিন্তু সমান। সুতরাং তুমি তখন বললে এতক্ষণে খুঁজে পেলাম একটা কনস্ট্যান্টও নিয়ে এলাম, সো ভি ইকুয়ালস টু ভি এম সাইন থিটা। সাইন থিটা তুমি কি লিখছো? হ্যাঁ, এটা যখন তুমি পেয়ে গেলে তোমার রাস্তা খুলে গেল। তোমার রাস্তা যখন খুলে গেল, তুমি আরো একটু আগে কি শিখেছো, এখানে ভিএম লিখলে, সাইন লিখলে, থিটা ইকুয়ালস টু ওমেগা টি। তুমি জানো থিটা ইকুয়ালস টু ওমেগা টি। ওকে, তো থিটার জায়গায় ওমেগা টি লিখলে, এটা আর একটা ফর্মুলা তৈরি হয়ে গেল। সব কিন্তু ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালু, ডোন্ট ফরগেট ইট, সব ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালু বার করার ফর্মুলা। তো তুমি আবারও লিখছো, দেখো আমি আরো অনেক কিছু জানি যেগুলো শিখেছি। ভিএম সাইন ওমেগা ইকুয়ালস টু আমি জানি 2 পাই এফ, তো ওমেগার জায়গায় আমি লিখলাম 2 পাই এফ এন্ড টি। বোঝো বোঝো বোঝো, তুমি বলছো তো সুতরাং এটা একটা ফর্মুলা হলো,
সব ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালুর ফর্মুলা। তুমি বলছো v ইকুয়ালস টু vm, আমি আরো তো কিছু জানি, sin 2 পাই f এর জায়গায় 1/t লিখতে চাও তো লেখো 1/t। t means টাইম পিরিয়ড, 80 হচ্ছে টাইম পিরিয়ড টু টেক ওয়ান সাইকেল, আর 80 হচ্ছে টোটাল টাইম। টোটাল টাইম কত লেগেছে? 80 আর 80 কিন্তু সেম নয়। সো this is another formula to finding instantaneous value of any sine waveform. So I want to say one thing কি তোমরা জানো যে দেখো, নিশ্চিতভাবে তোমরা জানো যে কোন সার্কিটের আর কিংবা অপোজিশন যদি কনস্ট্যান্ট থাকে তাহলে সেই সার্কিটের ভোল্টেজ ওহমস ল ভোল্টেজ I is directly proportional to V। যদি কোনো একটা নির্দিষ্ট সার্কিটে যদি অপোজিশন, ইট মে বি রেজিস্ট্যান্স, ইট মে বি এসির ক্ষেত্রে হলে ইম্পিডেন্স, আমি আসবো সেসব জায়গায় পরে, তো যদি অপোজিশন কনস্ট্যান্ট থাকে তাহলে সেই সার্কিটের কারেন্ট হচ্ছে রেজাল্ট, ভোল্টেজ হচ্ছে কজ। ভোল্টেজ না হলে কারেন্ট ফ্লো হবে না। কাজেই ভোল্টেজ যে হারে বাড়বে কারেন্টও সেই হারে বাড়বে। হারটা তাদের কিন্তু সমানুপাতি হারেই বাড়বে। সুতরাং ভোল্টেজ যদি অ্যাপ্লাই করা হয় তাহলে কারেন্টও ফ্লো হবে। তো ভোল্টেজ যদি সাইন ওয়েভ মেনটেন করে তো কারেন্টও সাইন ওয়েভ মেনটেন করবে ডেফিনেটলি। তো কারেন্টেরও ওয়েভ ফর্ম এর থেকে কিচ্ছু আলাদা হবে না, হ্যাঁ এদের মধ্যে ফেজ অ্যাঙ্গেল তৈরি হয়, সেগুলো অ্যাডভান্স আমরা বলবো পরে, কিন্তু প্রাথমিকভাবে আমি কি বুঝতে পারছি যে ভোল্টেজের যেমন ওয়েভ ফর্ম হবে কারেন্টেরও একদম সেম ওয়েভ ফর্ম হবে। হ্যাঁ, তাদের পরিমাণ আলাদা হবে, ডেফিনেটলি পরিমাণ কিন্তু আলাদা হতে পারে, কিন্তু ওয়েভ ফর্মের শেপ অফ ওয়েভ ফর্ম কিন্তু কারেন্টেরও সাইন ওয়েভ হবে। সুতরাং এটা তখন কারেন্টের কথা যদি বলি যে এটা কারেন্টের ওয়েভ ফর্ম যদি আমি বলি, তাহলে কারেন্টের ক্ষেত্রেও তুমি লিখতে পারো ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালু ইজ, দেখো এটা কিন্তু রং। দিস ইজ রাইট, দিস ওয়ান রাইট, এটা কিন্তু ভুল করেছিলে তুমি, এটাকে লিখে নিয়ে আবার এটা কিন্তু ভুল করেছিলে। আমি জাস্ট দেখালাম যে কেন ভুল হয়। I proportional to তখন Im, আচ্ছা I proportional to also sin theta, sine wave form এ sin theta, I proportional to sine wave form এ sin theta। সুতরাং I equals to তুমি লিখতে পারো I equals to Im, sine wave form এর maximum value of current Im sin theta, এটা একটা ফর্মুলা। I equals to Im sin থিটার জায়গায় কি লিখতে পারো ওমেগা টি, এটা একটা ফর্মুলা। I equals to Im sin of ওমেগার জায়গায় কি লিখতে পারো 2 পাই f t, এটা একটা ফর্মুলা। I equals to Im sin 2 পাই f এর জায়গায় 1/t লিখতে পারো 1/t into t, এটা একটা ফর্মুলা। তো এগুলো হচ্ছে সব অল্টারনেটিং কোয়ান্টিটিজ ফাইন্ড আউট করবার ফর্মুলা। তো আজকের ক্লাসটা মূলত অল্টারনেটিং কোয়ান্টিটি একদম বেসিক ফান্ডামেন্টাল, কেন এরকমটা হয়, এরকম ফর্মুলা কেন এস্টাবলিশড হয়, কিভাবে ফ্রিকোয়েন্সি জেনারেট হয়, কিভাবে কাকে আমরা টাইম পিরিয়ড বলি, কোনটা বেসিক্যালি সাইকেল। তো এই ফান্ডামেন্টাল ক্লাসটা একটু বড়, মানছি একটু বড়, কিন্তু এটা জেনে আসতে হবে। আগামীতে যে ক্লাসগুলো আপলোড হবে না, এইগুলো বারবার ফিরে আসবে, আমাদের আলোচনার মধ্যে এগুলো বারবার ফিরে আসবে। তখন যদি তুমি সেই জায়গায় না ঢুকতে পারো তাহলে সমস্যা হয়ে যেতে পারে। সুতরাং এই ক্লাসটা একটু মন দিয়ে যদি একটু বুঝে নাও তাহলে পরবর্তী ক্লাসটা অত্যন্ত ইজি হবে। শেষ করব একটা এক্সাম্পল দিয়ে। সাপোজ মনে করা যাক যে কোনো একটা অল্টারনেটিং কোয়ান্টিটিজের ইকুয়েশনে এরকমটা দেওয়া রয়েছে, গিভেন বাই v equals to 100 sin 314 t। এটা দেখে কি বুঝবে? তুমি কি জানো? তুমি জানো v equals to vm sin omega t।
রাইট? আমি তো শুধু এটা জানি না, আমি ওমেগা টির জায়গায় থিটাও জানি, সাইন থিটা। ঠিক আছে, তো এটা দিয়ে আগে বোঝো। তাহলে একটু লক্ষ্য করো এখানে ভিএম এর জায়গায় কি লেখা রয়েছে, ভিএম এর জায়গায় 100 লেখা রয়েছে। তার মানে যেটা দেওয়া রয়েছে না, যে ইকুয়েশনটা দেওয়া রয়েছে, সেই ইকুয়েশন ওয়াইজ কি বুঝতে পারছো, যে ইকুয়েশন ওয়াইজ ম্যাক্সিমাম ভোল্টেজ ইকুয়ালস টু 100 ভোল্ট, রাইট? 100 ভোল্ট। দেখো সাইনের জায়গায় সাইন রয়েছে, দেখো ওমেগা টি এর জায়গায় টি রয়েছে, ওমেগার জায়গায় 314 দেওয়া রয়েছে। সো ওমেগা ইকুয়ালস টু, ইউ নো দ্যাট 2 পাই এফ, রাইট? 2 পাই এফ। এন্ড এখানে যেটা দেওয়া রয়েছে ওমেগা ইকুয়ালস টু 314, তাহলে তুমি এটা তো লিখতে পারছো যে 2 পাই এফ, দেন 2 পাই এফ ইকুয়ালস টু 314, দেন এফ ইকুয়ালস টু 314 ডিভাইডেড বাই 2 পাই। 2 পাই, তো 2 পাই এর ভ্যালু 6.28, 314 কে 6.28 দিয়ে ভাগ করো, 50 হবে। তো ফ্রিকোয়েন্সি ইজ 50 হার্টজ। অ্যাকর্ডিং টু দিস ইকুয়েশন ফ্রিকোয়েন্সি ইজ 50 হার্টজ। এন্ড ফাইনালি তুমি যদি টাইম পিরিয়ড বার করতে চাও, তো আগেই আমরা বার করে নিয়েছি t ইকুয়ালস টু 1 বাই f, সো 1 বাই 50 ইকুয়ালস টু 0.02 সেকেন্ড। তো নেক্সট ক্লাসে, আজকের ক্লাসে পর্যন্ত, নেক্সট ক্লাসে আমি ডিফারেন্ট ভ্যালুস, আই ডিসকাস ডিফারেন্স ভ্যালুস অফ অল্টারনেটিং কোয়ান্টিটিজ লাইক অ্যাভারেজ ভ্যালু, আরএমএস ভ্যালু, ফর্ম ফ্যাক্টর, পিক ফ্যাক্টর, এরকম অনেক অনেক গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আসবো। ততক্ষণ পর্যন্ত এই ক্লাসটা একটু ভালো করে ধৈর্য ধরে ক্লিয়ার করে নাও, তাহলে আগামী ক্লাসগুলো বুঝতে অত্যন্ত সহজ হবে। ততক্ষণের জন্য থ্যাংক ইউ সো মাচ।